যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। হজরত আলী রাদিয়াল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা কিন্তু গত ভিডিওর শেষ থেকে আবার শুরু করেছি। এই যে এটা তৈরি করেছিলাম তখন তো দড়িগুলো খুলিনি, আজকে দড়িগুলো খুলেছি, কিন্তু অনেক টাইট করে আটকানোর কারণে কিছু কিছু দড়ি এরকম ঘাওড়ার মতো বাঁকা হয়ে গেছে, খুব কুঁচকে গেছে। তো সেইটাকে সোজা করার ব্যবস্থা করছি। জিনিসপত্র বলুন, সমাজ বলুন, দেশ বলুন, সংসার বলুন, সব জায়গায় দু একটা এরকম ঘাটতারা থাকে। তো সেই ঘাটতারাটাকে নিয়েই কিন্তু জীবন চালাতে হয়। তাদেরকে কোনো রকমের তেল তুল মালিশ করে একটু সোজা করার চেষ্টা করা হয়। তো আমিও সেই প্রচেষ্টায় আছি। অলরেডি আমি এটাকে ভিজিয়ে তারপর একটু আয়রন করে নিয়েছি। যতটুকু সোজা হওয়ার ততটুকু হয়েছে, বাকিটুকু আরেকটু ব্রাশ করে তারপর সোজা করে নিব। আর কিছুক্ষণ আগে যে দেখলেন আমি গুলালাম, সেটা হচ্ছে আঠা। আমি একটু পানি আর আঠা একসাথে করে তারপর গুলিয়ে নিয়েছি। এখন এটাতে একটু ব্রাশ করে দিব যাতে করে এটা একটু সুন্দর করে সেট হয়ে থাকে। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম রাত জেগে এই কাজটা করেছি। তো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন এবং সবাই আমাকে ভালোবেসে বলেছেন আমি যেন রাত না জাগি, তাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে। এই কমেন্টসগুলো পড়তে আমার যে কী যে ভালো লেগেছে, কি আপন, কতটা ভালোবাসা থাকলে একজন আরেকজনের জন্য এতটা চিন্তা করে। সব আপু ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আমার কথা এভাবে ভাবার জন্য। আসলে সব সময় তো আর রাত জাগা হয় না, হঠাৎ কোনো কোনো সময় এরকম হয় শত চেষ্টা করলেও ঘুমাতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যায় এরকম উল্টাপাল্টা কাজ করি। আঠা লাগানো শেষ, এখন শুকাতে দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকের ভিডিওটা কিন্তু টুকরো টুকরো ভিডিও, 15, 16, 17 তারিখের ভিডিও এগুলো। এটা 15 তারিখের ভিডিও ছিল। এই যে মাছ, চিংড়ি মাছ বাছতে এসে দেখি চিংড়ি মাছের মাথায় এবং এটার রগে আর শরীরের কিছু কিছু অংশে পুরোটুকুতেই শুধু জেল দেওয়া। জেল দিয়ে ওজন বাড়িয়ে তারপর চিংড়ি মাছগুলো বিক্রি করা হয়েছে। আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম দুর্নীতি এবং অসাধু ব্যবসায়ী কিন্তু ভরে গেছে। এদের ব্যাপারে আসলে আমাদের সচেতন হওয়া উচিত, কিন্তু কিভাবে যে কি করব সেটাই বুঝে পাচ্ছি না। যৌক্তিক আন্দোলন বলুন আর যাই বলুন, কোনো কিছুতে তো কোনো কাজ হয় না। তো ওদিন কিন্তু আমি রান্নাবান্না করে আর কোনো ভিডিও করিনি। আমি চলে গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে কোচিংয়ে। কোচিং থেকে ফিরে তারপরে এই যে দেখুন কী নিয়ে বসেছি, নিয়ে এসেছি একটা ছোট্ট সেলাই মেশিন। আলপনা কবির আপুর সেলাই মেশিনটা দেখে আমি একটু আগ্রহ পেয়েছিলাম যে মিনি সেলাই মেশিনটা আমিও কিনবো। তো এই কথা শুনে আমার এক ভাবি বলল উনার কাছেও নাকি একটা মিনি সেলাই মেশিন আছে যেটা উনি একদিনও ব্যবহার করেননি। তো উনি বলল যে আমার এই সেলাই মেশিনটা যেহেতু আমি ব্যবহার করছি না, আপনি এটা নেন, নিয়ে ব্যবহার করেন, যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এটা দিয়েই আপনার কাজ হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, ওনার কাছ থেকে মেশিনটা নিয়ে তারপর বাসায় এনে ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু ভাবি এটা একদিনও ব্যবহার করেনি, তাই এটা যেভাবে কিনেছিল সেভাবেই পড়েছিল। কারণ ওনার কাছে বড় সেলাই মেশিন আছে। আসলে যাদের কাছে বড় সেলাই মেশিন আছে তারা তো নর্মালি ছোট সেলাই মেশিনগুলো ইউজ করে না, আর করলেও খুব কম ব্যবহার করে। কিন্তু ভাবি একদিনও ইউজ করেনি, শখের বশে শুধু কিনেছিলেন। তো আমাকে দেওয়ার পরে আমি বাসায় এনে এই যে ব্যাটারি নিয়ে এসেছি। ব্যাটারিগুলো কিন্তু এখানে লাগিয়েছি, একটা সোজা একটা উল্টা, আবার আরেকটা সোজা আরেকটা উল্টা, এরকম করে লাগালাম। লাগিয়ে এখন এটার উপরে যে ক্যাপ আছে সেই ক্যাপটা আটকে দিচ্ছি আর মনে মনে শুধু ভাবছি আল্লাহ এটা যেন ঠিক থাকে। তো সোজা করে যেই বিসমিল্লাহ বলে প্রেস করলাম, বিসমিল্লাহ, কিন্তু কোনো লাভ হলো না। বারবার দেওয়ার পরে লাভ হলো না, তখন একটু মনের ভেতরে আপসেট লাগছিল। তারপরে আবার একটু ব্যাটারিটা ঠিক করে দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন মাশাআল্লাহ এটা আসলে অ্যাক্টিভ আছে। দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এবং এটা কাজও খুব ভালোই হয়। যখন দেখলাম মেশিনটা চালু হয়ে গেছে তখন কিন্তু মনে খুব আনন্দ লাগছিল। আর সে আনন্দ নিয়েই এটাতে যে সুইয়ে যে সুতা পরানো বা ববিনে যে সুতা পরানো সেগুলো সব পরিয়ে এই যে আমার একটা ক্যাপ আছে, এই ক্যাপটাতে সেলাই করতে বসে গেলাম। সেলাই যে একদম খারাপ হয়েছে তা কিন্তু না, ছোট মেশিন অনুযায়ী সেলাই কিন্তু খুব ভালো হয়েছে। এই যে দেখুন এই যে সেলাইগুলো খুব ভালো হয়েছে। আর এই সেলাই মেশিনগুলোতে নিচে কোনো ববিন নেই,
বড় মেশিনে যেমন নিচে ববিন থাকে, এটার কিন্তু নিচে কোনো ববিন নেই, আর এই কারণে মনে হয় নিচের সুতাগুলো এই যে এরকম হচ্ছে। আর আপনি যদি এক হাতে একটু টান দেন, আস্তে করে খেয়াল করলে দেখবেন এই যে সুতাগুলো খুলে খুলে আসছে। কোনো এক কারণে এখানে সুতাগুলো আটকে ছিল, কিন্তু এরপরে আমি যতবারই সেলাই করেছি এগুলো কিন্তু খুলে যাচ্ছিল। নিশ্চয়ই এটার অন্য কোনো ব্যবহার আছে যেটা আমি এখনও খুঁজে পাইনি। ইনশাল্লাহ খুঁজে পেলে আর কোনো সমস্যাই থাকবে না। তবে মেশিনটা ছোট অনুযায়ী কিন্তু খুব কিউট এবং খুব কাজের। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর ভাবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কিউট একটা মেশিন কিনে রাখার জন্য। এরপরে সেদিন কিন্তু আর কোনো ভিডিও করিনি। আর এটা হচ্ছে 16 তারিখের ভিডিও, মানে মঙ্গলবারের ভিডিও। হঠাৎ করে যেন চোখের সামনে সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। সেদিন কোনো কারণে আমাকে 2বার বের হতে হয়েছিল। তো প্রথমবার যখন বের হয়েছিলাম তখন কিন্তু সব কিছু মোটামুটি স্বাভাবিকই মনে হয়েছিল। দ্বিতীয়বার যখন ফিরছি তখন কিন্তু এই অবস্থা, মনে হচ্ছিল যেন সব কিছু থেমে গেছে। ঈদের সময় এরকম রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকে, সেই ফাঁকাটা আসলে খুব আনন্দ লাগে। কিন্তু আজকের যে ফাঁকাটা সেটা কিন্তু একদম আনন্দ লাগছিল না। ভেতরে খুব ভয়ও কাজ করছিল, কারণ কিছুক্ষণ পরপর চিৎকার চেঁচামেচি দৌড়াদৌড়ি হচ্ছিল। তো সব কিছু মিলিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি। মনে হচ্ছিল মুহূর্তেই মনে হয় সব শেষ হয়ে যাবে। আসলে কোনো রকম রক্তপাত হানাহানি কিন্তু আমাদের কারোরই কাম্য না, কারণ যার যায় সেই বুঝে। যে চলে যায় তাকে তো আর ফিরে পাওয়া যায় না, কিন্তু সেই পরিবারের যে কষ্ট এটা কিন্তু তারা আর ভুলতে পারে না। তো এর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমাদের এই ধরনের পরিস্থিতি থেকে রক্ষা করুক, হেফাজত করুক, আমিন। আর এটা ছিল 17 তারিখের। আসলে 16 তারিখে এই ধরনের কর্মকাণ্ড দেখার পরে আর কোনো ভিডিও করিনি, আর ভালোও লাগেনি ভিডিও করতে। আর এটা 17 তারিখের ভিডিও। খালার চলে যাওয়ার কথা ছিল 17 তারিখে গ্রামের বাড়ি। তো 16 তারিখে এরকম গণ্ডগোল হওয়ার কারণে আমি কিন্তু ভেবেছি খালা বাড়িতে যাবে না বা যেতে পারবে না, তাই খালার জন্য সব থালাবাটি জমিয়ে রেখেছিলাম। কিন্তু 17 তারিখ সকালবেলা যখন খালাকে ফোন দিলাম, উনি তো ফোন ধরলই না, কল ব্যাকও করলো না, আর আসলো না। তো বুঝলাম যুদ্ধ করে হলেও উনি ওনার গন্তব্যস্থলে পৌঁছে গেছেন হয়তো। তো আর কি আর করা, বাধ্য হয়ে এখন নিজেই নিজের কাজগুলো করে নিচ্ছি। যদি এমন হতো যে এই যুদ্ধের ভেতরে আমার বাসায় আসতে হতো, তাহলে হয়তো খালা 2-1বার চিন্তা ভাবনা করতো। কিন্তু এখন যেহেতু নিজের বাড়িতে যাবে বা গ্রামের বাড়িতে যাবে, নিজের আপনজনদের কাছে যাবে বা নিজের প্রয়োজনে যাবে, তাই হয়তো খালা আর কোনো আকপিছ চিন্তা না করেই চলে গেছে। তো চলে তো গিয়েছে, এখন যে কবে আসবে আল্লাহই ভালো জানে। যেদিনই আসুক দোয়া করি যাতে উনি সহি সালামতে ওনার পরিবারের কাছে ফিরে আসে, আর আমার কাজেও যেন উনি অনেক তাড়াতাড়ি যোগদান করতে পারে। অপেক্ষা আর দোয়া, এই দুইটা ছাড়া তো এখন আমার হাতে আর কোনো কিছুই নেই, তাই এই দুইটাই ওনার জন্য কাম্য। তো এই তো প্লেটগুলো সব সুন্দর করে পানি ঝরানোর জন্য এখানে রেখে দিচ্ছি। পানিগুলো ঝরে গেলেই প্লেট বাটি এগুলো সবগুলোকে তার গন্তব্যস্থানে রেখে দেব ইনশাআল্লাহ। যেহেতু খালা নেই তাই আমি আমার কাজগুলো আমার মতো করে কিন্তু গুছিয়ে করছি। খালা থাকলে আমার কাজের ধরন থাকে একরকম, আর যখন খালা না থাকে, সম্পূর্ণ দায়িত্ব যখন আমার উপরে থাকে, তখন কাজের ধরন থাকে আরেক রকম। আমি কিন্তু তখন আমার মতো করে সব টিপটপ করে নিয়ে গোছগাছ করে পরেই কাজ শুরু করি। আজকে অন্যান্য রান্নাবান্নার পাশাপাশি আরেকটা ঝামেলা হচ্ছে, এই যে আদা রসুন পেস্ট করতে হবে। এই আদা রসুনগুলো আগে থেকে কুটা বাছা ছিল, এখন শুধু বের করে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো খালাকে দিয়ে পরিষ্কার করে এই যে বিড়ালে খাবার আনে এই প্যাকেটগুলো ভালো করে ধুয়ে ওই এয়ারটাইট প্যাকেটের ভেতরে আমি রেখে দিই। এতে করে ফ্রিজে কোনো বাজে গন্ধ হয় না। তাছাড়া এই এয়ারটাইট প্যাকেটগুলো ঠিকমতো ব্যবহার করা হয়। সব কাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ। এখন সন্ধ্যার একটু আগ মুহূর্তে রুমে এসে দেখি মেয়ে কাগজ দিয়ে কি DIY তৈরি করছে। অলরেডি সে একটা বানিয়েছে, এই যে এরপরে আর একটা বানাচ্ছে। নেক্সট টাইম যেটা বানাবে সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর্ট অ্যান্ড ক্রাফট, DIY এগুলো ওর খুব পছন্দের একটা বিষয়। আর ও যখন এগুলো করে আমি ওকে আগ্রহ দেই যে করো। ও কিন্তু এটা ভেবে থেমে থাকে না যে আমার কাছে কালার পেপার নেই বা আমার কাছে এই জিনিসটা নেই ওই জিনিসটা নেই, আমি কি করে করব। ও এমন একটা মেয়ে, মাশাআল্লাহ, ওর কাছে যেটা আছে ও সেটা দিয়ে ওর প্রয়োজন মেটানোর আপ্রাণ চেষ্টা করে। যেমন এটাতে ও যার কাছ থেকে দেখে এটা তৈরি করেছে তার কাছে কিন্তু সব কালার পেপার ছিল, ওর কাছে কালার পেপার নেই। তাতে কি হয়েছে, ও কিন্তু ওর মতো করে এটা তৈরি করেছে। এখানে যখন প্রথম করেছিল একটু ভুল হয়ে গেছে, তাই ও এই ভুলটা শুধরানোর জন্য আরেকটু ডিজাইন করে এই যে উপরে পেজগুলো লাগিয়েছে।
এই যে ক্রিয়েটিভিটি, এগুলোই কিন্তু ওর ভবিষ্যতে কাজে লাগবে। তো এই সুন্দর জিনিস দেখাতে দেখাতে আজকে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।